প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। দেখো আমি একটা প্রশ্ন নিয়েছি। এটা হচ্ছে একটা কলেজে এসেছিল। তো প্রশ্নটা দেখো, এখানে আছে দুইটা দৃশ্যকল্প আছে। একটা দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 এ বলতেছে f of x equal to 1 plus tan x, একটা ফাংশন দেওয়া আছে। আর দৃশ্যকল্প 2 এ দেখো একটা চিত্র দেওয়া আছে। দেখো এই দুইটা চিত্র কিন্তু একটা উপবৃত্তের চিত্র, সরি পরাবৃত্তের চিত্র। এই একটা পরাবৃত্ত, এই একটা পরাবৃত্ত, দুটা পরাবৃত্ত একটা জায়গায় ছেদ করছে। এখন বলতেছে এই অংশটুকুর ক্ষেত্রফলটা বের করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যখন আমরা এই পরাবৃত্তের কথা চিন্তা করি, এই পরাবৃত্তটার নাম হচ্ছে যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা আমরা জানি, অবশ্যই নিচে লেখা আছে। আর এই পরাবৃত্তটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। দুটো পরাবৃত্ত এখানে দেওয়া আছে, এখানে দুটো পরাবৃত্ত দেওয়া আছে। এই যে এ একটা পরাবৃত্ত, যেটা নাম দিলাম x স্কয়ার ইকুয়াল টু 4ay, যদিও এখানে লেখা আছে গ নম্বরে। আর এখানে একটা পরাবৃত্ত আছে, এটার নাম আছে y স্কয়ার ইকুয়াল টু 4x। এই দুটো পরাবৃত্ত একটা জায়গায় ছেদ করছে। এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে এখানে ছায়াঘেরা যে অংশটা, মানে যেখানে ছেদ করছে, এইটুকুর ক্ষেত্রফলটা বের করো। গ নম্বর এটা বলতেছে, আমি দেখাবো প্রশ্নটা। তো দেখো আমি দেখাচ্ছি। এখানে যে প্রথমে প্রশ্নটা বলতেছে ক নম্বরটাই, যে ইন্টিগ্রেশন x ইন্টু সেক স্কয়ার এক্স ইন্টু ডিএক্স এর নির্ণয় করো, মানে x ইন্টু সেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। তারপরে খ নম্বরটা, তার মানে ক নম্বরটা উদ্দীপকের সাথে মিল নেই। খ নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এফ অফ এক্স, মানে আমাদের যে প্রশ্নটা দিয়ে আছে 1 প্লাস tan x এর ইন্টিগ্রেশন করতে হবে। আর গ নম্বরটা তো বললামই, যে বলতেছে দৃশ্যকল্প 2 এর পরাবৃত্ত, তার মানে এখানে দুইটা দেখো পরাবৃত্ত সমীকরণ আছে। একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x, বললাম কি যে এইটা, এই পরাবৃত্তটার ইকুয়েশন আছে y স্কয়ার ইকুয়াল টু 4x, আর এইটার নাম আছে x স্কয়ার ইকুয়াল টু 4ay। হ্যাঁ, দেখাও যে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল 16/3a স্কয়ার বর্গ একক। অর্থাৎ এখানে তোমার ক্ষেত্রফলটা বের করতে হবে কত। এই ছায়াঘেরা যে অংশটা আছে, এই ছায়াঘেরা অংশের ক্ষেত্রফলটা এখানে বের করা লাগবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা তাহলে প্রথম যে অঙ্কটা ক নম্বরটা, সেটা আমরা শুরু করি। ক নম্বরটা বলতেছে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে x ইন্টু সেক স্কয়ার এক্স, এটা ক্যালকুলেশন করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু একটা বিষয় জানো, আমি তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখাইছিলাম। টেকনিকটা হচ্ছে যে এমন, যদি একে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে হয়, এখান থেকে ইউভি ধরা লাগবে, কোনটা ইউ কোনটা ভি। কোনটা ইউ কোনটা ভিটাকে আমরা যদি না চিনতে পারি, তাহলে সেটাকে তোমাদেরকে বলছিলাম এই লিয়েট ব্যবহার করতে। লিয়েট ব্যবহার করতে, তো লিয়েট ব্যবহার করলে কি হয়, প্রথমটা আছে লগারিদম, মানে লন টন যা আছে তাই, তারপরে ইনভার্স, তারপর আছে অ্যালজেব্রিক মানে বীজগণিতিক রাশি, পরেরটা আছে ত্রিকোণমিতিক। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যে দুইটা পদ আছে, আমার দুটো টার্ম আছে, একটা আছে এক্স, একটা সেক স্কয়ার এক্স। তো অবশ্যই এই সেক স্কয়ার এক্স এর টার্মটা, এটা আছে ত্রিকোণমিতি, মানে ত্রিকোণমিতি। আর এখানে যে এক্সটা আছে, অবশ্যই এটা অ্যালজেব্রিক। তো আমরা কি জানি, লিয়েট থেকে একটা বিষয় জানি, যেটা আগে থাকবে সেটা হবে ইউ, আর যেটা পরে থাকবে সেটা হচ্ছে কি ভি। তারপর যদি অ্যালজেব্রিকটা দেখো, এখানে যে লিয়েট যে বিষয়টা আছে, লিয়েটের বিষয়টা এতে অ্যালজেব্রিক, মানে এটা তো আগে আছে আর ত্রিকোণমিতিতে পরে আছে। তার মানে তাহলে ইউটাকে ধরবো, মানে অ্যালজেব্রিককে ধরবো ইউ, আর আছে যেটা ত্রিকোণমিতিতে আগে ধরবো হচ্ছে ভি। তার মানে এখান থেকে বুঝতে পারতেছি ইউটা হবে এক্স আর ভিটা হবে এটা, ইউটা হবে এক্স আর ভিটা হবে সেক স্কয়ার এক্স। ওকে, আমরা এই লিয়েটের বিষয় থেকে এটা জানি। তারপর সেটা করি, দেখি। তাহলে আমরা যদি এটাকে করতে চাই, তাহলে আমাদের অঙ্কটা কি আছে, দেওয়া আছে ক নম্বরটা দেখো, আমি করতেছি এক্স ইন্টু সেক স্কয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। সেক্ষেত্রে আমি যে দেখা আসলাম লিয়েটের বিষয়টা, লিয়েটের যে বিষয়টা দেখা আসলাম, সেক্ষেত্রে অ্যালজেব্রিকটা তো এক্স, আর হচ্ছে ত্রিকোণমিতি সেক স্কয়ার এক্স। তার মানে বলো স্যার, আচ্ছা এই যে এল আই এ টি ই, এটা কি সব ক্ষেত্রে হবে ইউভি? সব ক্ষেত্রে যেকোনো তোমার হবে? যত, যে কোনো অঙ্ক, মানে ইন্টিগ্রেশনের যত অঙ্ক আছে, তুমি এই সূত্রটা ব্যবহার করবে, ইনশাল্লাহ সব অঙ্ক হয়ে যাবে। আচ্ছা যে কোনো অঙ্ক, এর কোনো সমস্যা নাই। এটা হচ্ছে তোমার এই শর্টকাটটা করা হয়েছে কেন, কারণ অনেক সময় চিনতে পারা যায় না আসলে কোনটা ইউ হবে আর কোনটা ভি হবে, যার কারণে এই টেকনিকটা অবলম্বন করা হয়েছে। যে টেকনিকটা অবলম্বন করলে তুমি কোনো জায়গায় প্রবলেম ফেস করবে না, একদম অ্যাকুরেটলি ভাবে এটা হবে। ঠিক আছে, তো দেখো অ্যালজেব্রিক যেহেতু এক্স, এখানে তাহলে এক্স হবে ইউ, আর আছে যে ভি হবে কোনটা, ভি হবে তাহলে ত্রিকোণমিতি, মানে হচ্ছে এটা ভি। ওকে, তাহলে সাজানো আছে, সাজানো লাগতেছে না। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের নিয়মটা কি, আমি তোমাদেরকে আবার একটা সূত্রটা দেখাই,
যদি ইন্টিগ্রেশনটা আমরা করতে চাই ইউভি কে, তাহলে নিয়মটা হচ্ছে প্রথমে ইউটাকে রেখে দিয়ে ভিটাকে ইন্টিগ্রেশন করা। এটা প্রতিদিনই দেখায়, তারপর আমরা দেখাচ্ছি। সরি, হ্যাঁ, এটাকে ইন্টিগ্রেশন করা মাইনাস একটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ইউটাকে যে রেখে দিয়েছিলাম ওইটাকে আবার ডেরিভেটিভ করা কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, ইনটু এই ভিটাকে আবার ইন্টিগ্রেশন করা, থার্ড ব্র্যাকেট ক্লোজ করা, এই ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে যার জন্য এখানে একটা ডিএক্স লেখা। এটা আমাদের সূত্র মোট। এভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয়। দেখো এটা যদি ইউ হয় এটা ভি হয়, তাহলে প্রথমে ইউটাকে রেখে দিব। দেখো সূত্রটা, ইউটা আমি রেখে দেব, ইউটা কোনটা এক্স, এই যে রেখে দিলাম। এবার ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে ভি কোনটা, এটা, তার মানে এই যে sec স্কয়ার এক্স ইনটু হচ্ছে ডিএক্স লিখলাম। ওকে, এবার মাইনাস, এই যে মাইনাস, আবার ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। দেওয়ার পরে কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আছে ইউটা যেটা ছিল সেটাকে রেখে দিয়েছিলাম, ওইটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, অর্থাৎ ডি ডিএক্স ইনটু হচ্ছে এক্স। ওকে, এটা করলাম। তারপর ইনটু ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, আবার এই যে ইন্টিগ্রেশন চিহ্ন ভি ডিএক্স, মানে এটাকে আবার ইন্টিগ্রেশন করা sec স্কয়ার এক্স ইনটু ডিএক্স। দেখো প্রিয় শিক্ষার্থী, একটু হয়ে গেল আসলে এরকম থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, একটু তোমরা এটা বুঝে নাও, ইনটু ডিএক্স, মানে ওটার সাথে মিল হয়ে গেছে, এই জন্য আসলে দেখো এরকম হবে, এটা সূত্র লিখতে যায় যে হয়ে গেছে, এই তো এরকম। তাহলে আমরা এখন খেয়াল করে দেখো যে এই যে sec স্কয়ার এক্সটা আছে একে ইন্টিগ্রেশন করলে কিন্তু tan x হয়। তোমরা জানো যখন তুমি tan x কে ডেরিভেটিভ করবা, tan x কে যখন ডেরিভেটিভ করবে x এর সাপেক্ষে, তোমরা জানো হচ্ছে কি sec স্কয়ার x হয়, sec স্কয়ার x হয়। তাহলে এটাও জানো যে তাহলে একে যে উল্টা ভাবে একে ইন্টিগ্রেশন করে তাহলে এটা পাবা। তাহলে আমরা বুঝতে পারছি যদি sec স্কয়ার x কে যে ইন্টিগ্রেশন করি তাহলে tan x পাবো। তার মানে sec স্কয়ার x কে যদি ইন্টিগ্রেশন করি আমরা পাবো কি tan x, তার মানে x ইনটু tan x। ওকে, মাইনাস এই মাইনাস এই মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। দেওয়ার পর দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এখানে x আছে, x এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে অবশ্যই 1 হবে, তাই আমি 1 লিখলাম, ইনটু এখানকার sec স্কয়ার x কে আবার যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে আগেকার মতো tan x হবে, এই যে tan x। তাহলে আমরা দেখো এই থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজগুলো কিন্তু আমার হয়ে গেল, কারণ x কে আমি ডেরিভেটিভ করি এই 1 পেয়েছি, এবার sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করে tan x পেয়েছি, তাহলে কাজ কিন্তু শেষ। থার্ড ব্র্যাকেট উঠাই দিলাম, শুধু ইনটু dx লিখলাম এখানে। তাহলে মূলত আমাদের আসলো কি x tan x মাইনাস tan x ইনটু আছে dx, এটা আসলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সূত্র তো যাদের মুখস্থ আছে তোমরা একটু লিখতে পারো, এই যে tan x আছে একে ইন্টিগ্রেশন করে ln এখানে আছে sec x হয়। এই বিষয়টা তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা কি বলতেছি, এই যে ইন্টিগ্রেশন যদি tan x কে যদি ইন্টিগ্রেশন করো সেটাকে ক্যালকুলেশন করে ln sec x হয়, মানে এটা হবে কি ln sec x, এখানে লিখলাম ln sec x, এটা হয়। তাহলে আমরা এখন সরাসরি এই tan x এর ক্যালকুলেশনটা আমরা লিখতে পারি x tan x মাইনাস এটু ক্যালকুলেশন করে লিখতে পারি কি ln sec x প্লাস c। দেখো প্রিয় শিক্ষার্থী, সেটা বোঝানো কি, জাস্ট আমি সূত্র লিখছি, আমি কিছু লিখি নাই, জাস্ট ওই যেখানে যেটা ছিল আমি জাস্ট সূত্র লিখছি। কারণ এই যে এটুকের ইন্টিগ্রেশন এটুকের ইন্টিগ্রেশন করলে এই যে ln sec x হয়, কিছু জিনিস তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো সূত্র, এগুলো না সূত্র মুখস্থ রাখলে এটা হবে না। এ তো আমাদের এটা হয়ে গেল, আমাদের ক নম্বর যে প্রশ্নটা বলেছিল সেটা হয়ে গেল। আমরা সি লিখতে হয় প্লাস, এই জন্য আমরা করলাম কি প্লাস সি এখানে লিখে দিলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এটা আমি বুঝি নাই, কারণ সহজ জিনিস, এটা কঠিন না, জাস্ট আমরা এটা অ্যাপ্লাই করব, করে ক্যালকুলেশন করবো, ইনশাল্লাহ হয়ে যাবে, এত কঠিন না। ঠিক আছে, এভাবে বুঝে বুঝে করলে ইনশাল্লাহ সবগুলো তোমরা পারবা। তোমাদেরকে প্র্যাকটিস করা লাগবে বেশি বেশি করে, সব অঙ্ক তো করানো সম্ভব হচ্ছে না, কিছু অঙ্ক করে দিচ্ছি, তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর যে প্রশ্নটা আছে, খ নম্বর প্রশ্নটা বলতেছে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে বলতেছে dx বাই f of x এর যোগজ নির্ণয় করো। যোগজ নির্ণয় করা ইন্টিগ্রেশন করা একই কথা, মানে জাস্ট এটা বাংলা শব্দ আর আমি ইন্টিগ্রেশন মানে ইংরেজি শব্দ, এই পার্থক্য। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, dx বাই f of x, তাহলে f of x কি দেয়া ছিল, f of x দেয়া ছিল 1 প্লাস tan x, তার মানে আমরা 1 প্লাস tan x এখানে লিখে তাকে ইন্টিগ্রেশন করব, এটা আমাদের কাজ। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই কাজটা করতে চাচ্ছি যে এই খ নম্বরটাকে আমরা যোগজ করব। তো খ নম্বর অঙ্কটা আমি একটু তুলে নিলাম, খ নম্বর অঙ্কটা তুলে নিলাম। খ নম্বরটা কি,
ডিএক্স বাই 1 না এফ অফ এক্স, আমি পরে দিতেছি এটা। তো এখন দেখো এই এফ অফ এক্স মানে কি লেখা আছে 1 প্লাস 10x, তাহলে আমরা একদম তো এটা লিখি, ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম dx বাই 1 প্লাস 10x, এই তো এটা আমি করলাম। তো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এই যে এরকম যেটা আছে, আসলে এরকম কোনো সূত্র ফেলানো যায় না, একে ইন্টিগ্রেশন করা যায় না সচরাচর। তো আমরা করব কি, প্রথমে এটাকে ভেঙে ফেলবো, মানে এটাকে ক্যালকুলেশন করা সবসময় মনে রাখবা যে ইন্টিগ্রেশনটা এমন একটা বিষয় যেটা ওয়ান বাই আকারে কোনো কিছুকে ক্যালকুলেশন করা খুবই কঠিন হয়ে পড়ে যদি উপরে কিছু না থাকে। 1 বাই 10x বলো, sin x বলো, cos x বলো, যাই বলো না কেন, এসবগুলোকে ইন্টিগ্রেশন করা খুব কঠিন হয়ে যায় এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, কারণ ভাগ আকারে কোনো সূত্র নাই। আমরা যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইউভি মেথড দিছিলাম, ডিফারেন্সিয়েশন ক্ষেত্রে ইউভি ক্ষেত্রে গুণ আকারে থাকে, বা তার সেক্ষেত্রে ভাগ আকারে থাকলেও কিন্তু ক্যালকুলেশন করতে পারতাম। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে ইউ বাই ভি আকারে থাকলে এটা ক্যালকুলেশন করা যায় না, জটিল হয়ে যায়। যেজন্য আমাদের করতে হয় কি, এগুলোকে একটু সরল করে নিতে হয়, এগুলোকে একটু সরল করে নিতে হয়। তো তাহলে বুঝতে পারতেছো যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইউ বাই ভি মেথড যদি থাকে সেটা কিন্তু ক্যালকুলেশন করা যায় না। দেখো এটা কিন্তু ইউ বাই ভি মেথড হয়ে আছে, 1 বাই হয়ে আছে, তার মানে এটা কিন্তু ক্যালকুলেশন করা যায়। কিন্তু এটা যে ডিফারেন্সিয়েশন হতো ঠিক কিন্তু ক্যালকুলেশন করা যেত। ডিফারেন্সিয়েশন কিন্তু ইউ বাই ভি এর মেথড আছে, মানে সূত্র আছে, বাট ইন্টিগ্রেশনে কিন্তু সূত্র নাই। যার কারণে আমরা করব কি, এই যে রাশিটা যেটা দিয়ে আছে এটা একটু সহজ করে নিব, মানে সরল করে নিব। সরলটা কেমন? সরলটা হচ্ছে যে আমরা ত্রিকোণমিতিক যে নিয়ম অনুসারে ভেঙে যাব। যখন 10x কে ভাঙলে sin x বাই cos x হয়, তাহলে প্রথমে আমরা করবো কি, এটাকে একটু সরল করে নেব। শুধু এটা না, tan x বলে যে sin x বাই cos x কে ভাঙলাম এটা না, তুমি যে কোনো sec থাকুক, cosec থাকুক, তার cot থাকুক, সবগুলোকে আমরা করবো কি, একটু ভেঙে নেব, ভেঙে একটু সহজ করে নেব। তো আমরা একটু ভেঙে সহজ করার ক্ষেত্রে তাহলে কি করতে পারি, তাহলে 1 প্লাস 10x কে ভাঙলে sin x বাই cos x হয়, এটা হয়। ওকে, তো ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম। তো এখন দেখো যদি আমি লসাগু করি, যদি আমি এক লাইন পরেই করি, তাহলে লসাগু যদি করি cos x লসাগু হয়, তাহলে এখানে হয় কত, cos x প্লাস আছে sin x। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা হয়, জাস্ট এটা তুমি জানো। তো তাহলে আমি এখান থেকে লিখতে পারি cos x টা উপরে চলে যাই, তাহলে cos x টা উপরে চলে গেলে ইনটু dx বাই, আমি একটু সাদা লিখলাম sin x প্লাস cos x, এটা আমি লিখলাম। এখন প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রেও প্রবলেম হয়, এই ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত আমি ক্যালকুলেশন করতে পারবো না। যদি এইটা উপরে টার্ম থাকতো, মানে এই টার্মটা যদি উপরে থাকতো আর এই যে নিচে থাকতো, তাহলে কিন্তু আমি ভাগ করে দিয়ে ক্যালকুলেশন করা যেত। বাট এখন এই অবস্থায় কিন্তু ক্যালকুলেশন করা যাবে না, বা ইন্টিগ্রেশন করা যাবে না। তো আমরা একটা টেকনিক করতেছি, টেকনিকটা হচ্ছে এমন যে, দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বোঝা নাকি, এখানকার যে টার্মটা আছে সেই টার্মটা আমি উপরে লিখতে হয়, মানে এরকম প্রবলেম ফেস যদি হয় এই টার্মটাই উপরে লিখতে হয়। তাই উপরে লিখতে হয় মানে বলতে কি বোঝা, দেখো তো আমি যেটা বোঝা চাচ্ছি, এই টার্মটা আমি উপরে লিখবো, তার মানে sin x প্লাস আছে cos x আমি উপরে লিখলাম। ওকে, এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো তো যে বেশি আমি কিছু লিখে ফেলছি অবশ্যই, কারণ আমার এখানে দেখো যে এখানে sin x প্লাস cos x আমি উপরে লিখছি, sin x প্লাস cos x আমি উপরে লিখছি, কিন্তু সেটা ছিল না, সেটার জন্য বেশি লিখছি। তার মানে অবশ্যই এটাকে ব্যালেন্স করার জন্য মাইনাস সাইন হবে, সাইন মাইনাস, সাইন এক্স হ্যাঁ আমি ওইটা ওইটা উপরে করতে cos আছে। এই যে বেশি লিখছি, হ্যাঁ ওটা ব্যালেন্স করবো আমি, ওটা ব্যালেন্স করবো আমি। জাস্ট আমি একটা জিনিস করতে চাচ্ছি যে যেটা যেহেতু আমি বেশি লিখে ফেলছি, সেজন্য ব্যালেন্স করার জন্য আমি একটা কাজ করবো, আমরা সেটা কাজটা আমি করতেছি। এখন দেখো, এখন খেয়াল করে দেখো যে এখানে যদি আমি এই যে cos x ছিল, cos x ঠিকই আছে, তো এখানে তো sin x আমি বেশি লিখছি, তা আমি একটু বেশি লিখলাম, সেটা হচ্ছে cos x মাইনাস sin x করলাম। দেখো তো এই বিষয়টা বোঝা নাকি, আমি সব ব্যালেন্স করব, এই যে sin x টা আর এই sin x টা কেটে গেল, তাহলে এই cos x আর cos x কত হলো, 2 cos x ছিল তো cos x, আমার হয়ে গেল 2 cos x। তাহলে আমি যদি সামনে একটা হাফ লিখি, যদি লেখাটা হয়ে গেল, সমস্যা আছে কি এরকম লিখলে? সমস্যা নাই। কেন এরকম করলাম সেটা তোমাদেরকে আমি একটু বোঝাবো, কেন করার কারণটা কি। ইনটু ডিএক্স, খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই cos x আর এই cos x 2 cos x হয়, কিন্তু আমার তো লেখা ছিল cos x, কিন্তু বেশি লিখছিলাম, এই জন্য আমি একটা হাফ সামনে গুণ করে দিলাম। কারণ 2 cos x হতো, 2 cos x হলে এই যে 2 cos x হতো, সেই 2 cos x এর সাথে হাফ গুণ থাকে, তাহলে এটা কেটে যায়, তার মানে ব্যালেন্স হয়ে গেছে। আর এই sin x আর এই sin x কেটে যায়, মোটামুটি এরকম হলো। এখন খেয়াল করে দেখো, তোমরা এই বিষয়টা জানো অবশ্যই, যে যদি এমন থাকে, মনে করো যে আমি একটু এখানে দেখাই,
যদি এ বাই এক্স সরি এ প্লাস বি বাই এক্স যদি থাকে, সেটাকে তুমি কিন্তু এভাবে করতে পারবা, এ বাই এক্স প্লাস বি বাই এক্স, তোমরা কিন্তু এটা করতে পারবা, মানে আলাদা আলাদা ভাবে লেখা যাবে, কিন্তু আগেরটা কিন্তু লেখা যাইতেছিল না, বাট এখন কিন্তু লেখা যাবে, মানে এ প্লাস বি বাই এক্স যদি থাকে তখন এ বাই এক্স প্লাস বি বাই এক্স কিন্তু লেখা যাবে। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু, তাহলে কি আমি এটা নিচে এটা যোগ এটা নিচে এটা করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তাহলে এখানে হাফ হাফ থাকলো, তারপরে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এটা নিচে এটা দিব, এটা নিচে এটা দিব। তো এটা নিচে যদি এটা দিয়ে থাকি তাহলে কি এটা কেটে যায় 1 হবে, আমি এখানে 1 লিখলাম, প্লাস এখানে আছে cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x, মানে এভাবে লিখলাম। ওকে, তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। দেখো প্রিয় শিক্ষার্থীদের সেটা বোঝা নাকি? দেখো মানে আমি বললাম কি, যদি এখানে যেটা দেখালাম a প্লাস বি বাই এক্স যে এরকম থাকে, তাহলে a বাই এক্স করা যায় প্লাস বি বাই এক্স করা যায়, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু করা যায় না, যেরকম উপরে থাকবে এক্স নিচে থাকবে a প্লাস বি, এটা কিন্তু করা যাবে না। জাস্ট এরকম থাকলে কেন a বাই এক্স প্লাস বি বাই এক্স করা যাবে, কারণ লসাগু করলে এটা ফিরে পাবো। যার কারণে দেখো আগেরটা ছিল শুধুমাত্র উপরে একটা নিচে দুইটা ছিল, তখন কিন্তু করতে পারিনি, যার কারণে আমি একটু বেশি লিখে ব্যালেন্স করলাম। এখন কিন্তু লেখা যাবে, সেই হিসাবে লিখলাম কি এর নিচে এটা দিলাম যোগ এর নিচে এটা দিলাম, তো এর নিচে আর এটা নিলে একই বিষয় যেহেতু, তার মানে 1 হলো যোগ আর এটার নিচে এটা দিয়ে দিলাম, দিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন করলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা কাজ করতে পারি, যে যেহেতু যোগ চিহ্ন আছে আমি এটুকের কাজটা করতে পারি, অর্থাৎ হাফ তো সবার সাথে গুণ, ওখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, কারণটা হাফ তো সবার সাথে গুণ অবস্থায় আছে, এরকম হাফটা আমি সবার সাথে গুণ অবস্থায় দিয়ে রাখলাম। তো এখন একটা দেখো কাজ করা যায়, সেটা হচ্ছে দেখো হাফের সাথে আমরা আলাদাভাবে যদি ক্যালকুলেশন করি 1 ইন্টু ডিএক্স লিখলাম, প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, দিয়ে দেখো এখান থেকে cos x মাইনাস sin x বাই cos x প্লাস sin x, ওকে, ইন্টু আসছে ডিএক্স, এটা করলাম, আলাদা আলাদা করে দিলাম। তো এখন প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে, বিষয়টা হচ্ছে এমন যে যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে আমি উপরেরটা ফিরে পাই, এটা সবসময় খেয়াল রাখতে হবে, যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা ফিরে পাই তাহলে নিচেরটাকে আমার ধরতে হয়। তোমাদেরকে কথাটা আমি আবার বলতেছি, মনে স্যার করো এটা যে এরকম করে হয় না, লন হচ্ছে হর। হ্যাঁ হ্যাঁ ওটাই করতে হবে, আমি তোমাকে সেই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে আমরা কি তো করব, সুজি ফালাই যদি দিতাম। নিচেরটা হ্যাঁ মানে দুই ভাবে করতে পারো, তুমি ধরে করতে পারবা, আবার সরাসরি তুমি লন হর সেটা করতে পারবা, একে প্রতি অন্তরজ বলা হয়, মানে অর্থাৎ আমি তুমি যেটাকে ধরে, মনে করো তুমি এটাকে ধরতেছো, ধরে ডিফারেন্সিয়েশন করে যদি ওটা ফিরে পাও তাহলে তুমি লন ধরতে মানে ওটাকে লন ধরতে পারবা, ওটা এখন জেড ধরতে পারবা। আবার তুমি যদি মনে করো যে না ধরবো না স্যার, সরাসরি আমি লন এইটা লিখে দেবো, তা পারবা। তাই কখন পারবা, যদি একে ডিফারেন্সিয়েশন করে ওটা ফিরে পাও। তো দেখো যদি আমি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু কজ এক্স হয়, আর কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন এক্স হয়, তার মানে পুরো উপরেটা আমি ফিরে পাচ্ছি। উপরেটা যদি ফিরে পাই তাহলে আমরা সরাসরি হিসাবে আমরা যে না ধরে করতে পারি সেটা আমি দেখাবো এখন। তাহলে হাফ ইন্টু এই 1 dx আছে, একে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, প্লাস হাফ ইন্টু লন, মানে একবারে যদি করতে চাও তাহলে আমাদের অ্যান্সার এটা হবে, একবারে করলে প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। সেটা কি আমি তোমাকে বললাম যে যদি নিচেরটা ক্যালকুলেশন করে মানে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা ফিরে পাই তাহলে আমাদের অ্যান্সার হবে সরাসরি লন হর, তুমি যেটা বললা লন হর, অর্থাৎ এটা। বুঝতে পারছো কি বিষয়টা? জি স্যার। ধরে করলে একই কথা, ধরে করলে তুমি একটা লাইন দুই লাইন বেশি হতো, ধরে করলে 2 লাইন বেশি হতো, আর না ধরে করলে সরাসরি আমরা এইভাবে লিখতে পারি। এটা সূত্র আছে যে নিচেরটাকে যে ডিফারেন্সিয়েশন করে যে উপরেরটা ফিরে পাই তাহলে আমাদের অ্যান্সার হবে কি লন নিচেরটা মানে হরটা, এভাবে লেখা যাবে, সমস্যা নেই। তাহলে যেহেতু তোমরা এভাবে করছো তো আমি এভাবে ধরে করলাম না, এভাবে করে দিলাম, ঠিক আছে? তো দেখো এই অঙ্কটা কত সহজে অঙ্কটা আমরা করতে পারলাম। এখন আমাদের যে অঙ্কটা আছে লাস্ট যে অঙ্কটা গ নম্বরটা, এই অঙ্কটা অনেক সোজা একটা অঙ্ক। দেখো উদ্দীপক যেটা দিচ্ছে তোমার জাস্ট বিষয়টা বুঝতে হবে যে আমরা ইন্টিগ্রেশনটা কিভাবে করব, সেই বিষয়টা বুঝতে পারলে হবে। খেয়াল করে বলতেছে যে এখানে যে দুইটা উদ্দীপক, একটা উদ্দীপক আছে, এখানে যে দুইটা পরাবৃত্ত আছে, এই একটা পরাবৃত্ত দেখো আর এই একটা পরাবৃত্ত, তো এই দুইটা কিন্তু লেখা ছিল না, আমি পরে লিখে দিলাম।
কারণ তোমরা জানো যে যখন পরাবৃত্ত অধ্যায় মানে কণিক অধ্যায় শিখে আসছো তখন জানো যে এই যে পরাবৃত্তটা আছে এই পরাবৃত্তটার নাম হচ্ছে y স্কয়ার টু 4x, আর এই যেটা আছে এটা x স্কয়ার টু 4ay। তোমরা এটা জানো, যার কারণে আমি হচ্ছে এটা লিখে দিলাম, বাট এখানে লেখা ছিল না, কিন্তু এই এই উদ্দীপকে লেখা ছিল না। ঠিক আছে, শুধু এখানে লেখা ছিল যে দিশকল্প 2 এর পরাবৃত্ত দুটির সমীকরণ y স্কয়ার টু 4x এবং x স্কয়ার টু 4ay হলে দেখাও যে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল এত বর্গ একক। মানে এই অংশটুকুর ক্ষেত্রফল হচ্ছে 16/3 a স্কয়ার বর্গ একক। অঙ্কটা বানাই দিতে পারে, এখানে যে x স্কয়ার টু 4ay দিল, এখন বললো a ইকুয়াল টু 1 হলে কত হয়, a ইকুয়াল টু 2 হলে কত হবে, এরকম বললো, তখন আর এর মানটা যখন চেঞ্জ হতো। যাক, বিভিন্ন ভাবে অঙ্কটা করা যায়। দেন মূল কাহিনী হচ্ছে আমাদের কিভাবে অঙ্কটা করব। তো তোমাদেরকে আমি বলছিলাম যে আসলে অঙ্ক করার ক্ষেত্রে মূল বেসিকটা আছে এটা, যে আসলে এক্স বরাবর তার লিমিট কতটুকু আছে, লিমিটটা খুঁজে বের করা। আমি কি এক্স সম্পূর্ণ নিব না, যতদূর পর্যন্ত আমরা ক্যালকুলেশন করতে পারবো ততদূর পর্যন্ত আমরা নিব। দেখো এখন এক্স দিকে লিমিট আমরা দেখতে পারতেছি যে আসলে এই যে এই পর্যন্ত, কারণ ওই পর্যন্ত আমার ক্যালকুলেশনটা করতে হবে। দেখো তোমরা যেটা দেখতে পারো, তাই এক্স এর লিমিট আমাদের এই পর্যন্ত, অর্থাৎ আমাদের এইটুকের পরিমাণটা যদি বের করতে পারি তাহলে এটা হবে কি আবার লয়ার লিমিট আর এটা হবে আপার লিমিট। ওকে, এটা হবে লয়ার লিমিট, এটা হবে আপার লিমিট। কারণ আমাদের ইন্টিগ্রেশন করার ক্ষেত্রেই ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে কি একটা লয়ার লিমিট। তোমরা জানো এই যে লয়ার লিমিট দরকার, আপার লিমিট দরকার। মানে এটা যদি এক্স ইকুয়াল টু এ লয়ার লিমিট হয় আর এক্স ইকুয়াল টু বি আপার লিমিট, এটা আমাদের দরকার। তাহলে খেয়াল করে দেখো, তা আমাদের তাহলে এক্স অক্ষ বরাবর, তুমি যদি ওয়াই অক্ষ বরাবর নিতে তাও সমস্যা নেই। যদি এক্স অক্ষ বরাবর আমরা ক্যালকুলেশন করি, সবসময় এক্স অক্ষ বরাবর নিবা, তাহলে আমাদের প্রথম খেয়াল করতে হবে যে আমাদের এই লয়ার লিমিট কত। তো লয়ার লিমিট তো 0 জানতে বুঝতে পারতেছো, কারণ এখানে সেট করছে। আর একটা হচ্ছে এভাবে সেট করছে, মানে এটুকের পরিমাণটা কত। তাহলে আমাদের যে এইটুকুর পরিমাণটা বের করতে পারলে তাহলে এখানকার যে আপার লিমিটটা সেটা কিন্তু আমরা বের করতে পারবো, সহজে বের করতে পারবো। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই স্যার পয়েন্ট, আরেকবার একটু বলেন, আপার লিমিট আর লোয়ার লিমিট কিভাবে নিব? হ্যাঁ আপার লিমিট আর লোয়ার লিমিটটা নিবা। দেখো এখানে ক্যালকুলেশনটা আমি চিত্রটা একটু বড় করে রাখি তাহলে বুঝতে পারবা। আমি চিত্রটা একটু বড় করে রাখছি, ওই চিত্রটা তো প্রশ্ন, আমি প্রশ্ন থেকে যখন আমরা গ নম্বর আসতেছি চিত্রটা একটু বড় করি। দেখো প্রিয় শিক্ষার্থীদের একটু খেয়াল করে দেখো, এই মূলত চিত্র যেটার নাম দিয়েছে এটা ইকুয়াল টু ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax, আর এটার নাম দেয়া মানে এইটার নাম হচ্ছে দেওয়া হচ্ছে তোমার এক্স স্কয়ার ইকুয়াল টু 4ay। এখন তোমাদেরকে যখন এটুকের ক্ষেত্রফল বের করতে বলতেছে, বলছে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল বের করো। তো এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টিগ্রেশন করার সূত্র আছে দুইটা। একটা হচ্ছে এই যদি তুমি এক্স এর লিমিটটা ফিক্সড করো, এক্স এর লিমিটটা যদি ফিক্সড করে দাও তাহলে সূত্র হবে y ইন্টু ডিএক্স, এটা এটা সূত্র। আর একটা সূত্র আছে যদি তুমি এক্স এর লিমিট ফিক্সড না করে ওয়াই এর লিমিটটা ফিক্সড করো, সেক্ষেত্রে y ইকুয়াল টু a টু b, মানে আপার লিমিট a আর লোয়ার লিমিট a আপার লিমিট b, x ইন্টু আছে dy। এখানে মোট দুইটা সূত্র দিয়ে এটাকে ক্যালকুলেশন করা যায়। তা আমি সবসময় এই সূত্র দিয়ে ক্যালকুলেশনটা করব। অর্থাৎ এই সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে চাই তাহলে প্রথমে এক্স এর মানে এখানে লোয়ার লিমিটের প্রয়োজন হবে আর উপরের দিকে আপার লিমিটের প্রয়োজন হবে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর, এটা তো এক্স অক্ষ, তো এক্স অক্ষ বরাবর আমাদের বিপরীত বুঝাচ্ছে। কি বললাম আমি বলো। এ ধরি বিপরীত, যদি আমি এ ধরি তাহলে বি হবে এরকম। আমরা যদি এ ধরি বি হবে, মানে এটা এই জিনিসটা তাহলে লোয়ার লিমিট হচ্ছে বি হবে। লয়ার লিমিট বি হবে না তো, লয়ার লিমিট তো এই যে এটাই, এইটা লয়ার লিমিট। তুমি যদি এক্স অক্ষ বরাবর নাও, তুমি মনে করো যে তুমি খেয়াল করে দেখো আমাদের যে এই এরিয়াটা বের করব, ক্ষেত্রফলটা বের করব, তো এই তো অসীম পর্যন্ত না, অসীম পর্যন্ত কি এই তো এই যদি এক্স অসীম, অসীম পর্যন্ত তো অবশ্যই না, সেটা কোন পর্যন্ত করব আমরা, এই যে এই পর্যন্ত ক্যালকুলেশন করব। দেখো তো বুঝো নাকি, আমরা কিন্তু এই পর্যন্ত ক্যালকুলেশন করবো, এর বাইরে কিন্তু যাব না। তো এর বাইরে যদি না যাই তাহলে আমাদের এক্স অক্ষের যে এই বিন্দুটাকে বলবো লয়ার লিমিট আর এই বিন্দুটাকে বলবো আপার লিমিট। আমাদের যে এ এবং বি বের করতে হবে লয়ার লিমিট আর আপার লিমিট, সেক্ষেত্রে হচ্ছে যেই বিন্দুটা এখানে সেট করছে সেটাকে বলবো কি আমার লয়ার লিমিট, আর এখানে এই বিন্দুটা অর্থাৎ
এখানকার এই পর্যন্ত বলবো কি আপার লিমিট। বুঝতেছো? জি স্যার বুঝছি। যদি তুমি মনে করো যে না স্যার আমি এই এক্স অক্ষ বরাবর নিব না, আমি ওয়াই বরাবর নিব, তো ওয়াই বরাবর নিলেও কোনো সমস্যা নাই। তখন কি হতো, ওয়াই বরাবর যদি নিতা তাহলে হতো হচ্ছে কি, এটা তো লয়ার লিমিট সবসময় জিরোই, কারণ এটা হচ্ছে মূল বিন্দু, তাহলে লয়ার লিমিট তো জিরো হবে। তাহলে আমাদের বের করা লাগতো এই বিন্দুটা, মানে আপার লিমিট কতটুকু যে বের করা লাগতো। তো এই বিন্দুটা বের করতে হলে অবশ্যই তোমাকে এই বিন্দুটা জানা দরকার, কারণ এই বিন্দুটা জানতে হবে কিভাবে, কারণ দুইটা সরলরেখা একটা বিন্দু ছেদ করছে, সরলরেখা না সরি, মানে দুইটা বক্ররেখা একটা বিন্দুতে ছেদ করছে, আর এই ছেদবিন্দু থেকেই তুমি কিন্তু এই বিন্দুটা বা এই বিন্দুটা বের করতে পারবা, তাছাড়া কিন্তু বের করতে পারবা না। বুঝতে পারছো কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার বুঝছি। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব, লয়ার লিমিট তো আমরা সবসময় জানি এটা জিরো হবে, কারণ এটা তো এই যে দুইটা বক্ররেখাটা এই বিন্দু ছেদ করছে, তো এই বিন্দু ছেদ করে এই বিন্দুটা হচ্ছে 0 0 পয়েন্ট, তাহলে লয়ার লিমিট আমরা জিরো পাচ্ছি, এটা সমস্যা নাই। কিন্তু আমাদের বের করতে হবে কি, এটা কত দূর পর্যন্ত ক্যালকুলেশন করব, ফিক্সড করব কত দূর পর্যন্ত, এই যে এত দূর পর্যন্ত ফিক্সড করব, তার মানে এই পয়েন্টটা হবে কি আমাদের আপার লিমিট, এই পয়েন্টটা আমার আপার লিমিট। এখন এই পয়েন্টটা কত আমরা কিভাবে জানতে পারবো? তো তোমরা তো জানো এই বিষয়টা, যে দুইটা বক্ররেখা বা সরলরেখা যদি এভাবে ছেদ করে, তাহলে ছেদ বিন্দুটা যদি বের করতে পারি আমরা, তাহলে কিন্তু এই বিন্দুটা বের করতে পারবো, এই বিন্দু কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আমাদের মূল কাজ আছে এই ছেদ বিন্দুটা বের করা, মূল কাজ হচ্ছে ছেদ বিন্দুটা বের করা। ঠিক আছে, তাহলে আমরা ছেদ বিন্দু বের করি, আমরা দেওয়া আছে কি কি দেখো, দেওয়া আছে, আমরা এটা লিখে নিই, দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, আর y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন প্রিয় শিক্ষার্থী, হ্যাঁ কিছু বলতেছো? জান্নাতুল মাওয়া, আসলে তোমার কথা আসতেছে না, একটু বলো। আসলে আমি কত কথা শুনতে পারিনি আসলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো তোমরা এটা একটা বিষয় জানো, যে যদি দুইটা বক্ররেখা বা দুইটা সরলরেখা একটা বিন্দু ছেদ করে, সেই ছেদবিন্দু বের করার অনেকগুলো প্রসেস আছে। তা আমরা এখানে যে প্রসেসে ব্যবহার করবো সেটা হচ্ছে প্রতিস্থাপন, অর্থাৎ একজনের মান আরেকজনের কাছে আমি বসাই দেবো, বসিয়ে দিয়ে আমি ওখান থেকে মানগুলো বের করব। এখান থেকে আমরা এই বিষয়টা এখান থেকে আমরা দেখে নেবো, কারণ আমার ছেদবিন্দু দরকার এখানে। তো একজনের মান যে এক জায়গায় বসে আমরা, তা আমরা এখান থেকে কি করতে পারি দেখো তো, বুঝো নাকি? যদি আমি একবারই করতে চাই, একবার না করলাম, এই যে 2 নং আছে, তো 2 নং থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তো এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই 4a, এটা কিন্তু লিখতে পারি আমরা। এই শিক্ষার্থী কিন্তু দেখো 2 নং যে নিয়েছিলাম, এখান থেকে কিন্তু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 4 লিখলাম। এই এক্স এর মান আমরা 1 নং এ বসাবো, এক্স এর মান আমরা এটা মানে প্রতিস্থাপন করা হচ্ছে, এক্স এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই, মানে ছেদবিন্দু বের করার জন্য। তো এক্স এর মানটা 1 নং এ বসাই, তা দেখো, তাহলে এক্স এর মানটা যদি বসাই, তাহলে মান বসাই দিলাম, তাহলে ওয়াই স্কোয়ার বাই 4a, তারপর দেখো এই যে হোল স্কোয়ার। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স এর মানটা কিন্তু ওয়াই স্কোয়ার বাই 4a, সেই ওয়াই স্কোয়ার 4 এখানে বসালাম, বসাই তারপর স্কোয়ার ছিল, দিয়ে ক্যালকুলেশন করলে 4ay হয়, আর এই পাশে 4ay হয়, এটার নাম দিলাম 3 নম্বর ইকুয়েশন। ওকে, জাস্ট প্রতিস্থাপন। আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, y টু দি পাওয়ার 4 বাই 16a স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা আমরা এই পর্যন্ত লিখলাম। তাহলে মূলত এখান থেকে ক্যালকুলেশন করলে y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 66a কিউব y, এটা আমরা লিখতে পারি। এখন প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা y একটা এই পাশে y আছে, আর এই পাশে কিন্তু y টু দি পাওয়ার 4 আছে, আমি একটা y কিন্তু কাটতে পারি, যদি একটা y কেটে দিই তাহলে কি হয়, এখানে y কিউব ইকুয়াল টু 66a কিউব। আমরা এখানে যদি ঘন করি, একে ঘনমূল করি, তাহলে এখানে থাকবে দেখো y থাকবে,
আর এটা হবে কত 4 কিউব 4 16, তাহলে 4a হবে। দেখো তো প্রিয় শিক্ষার্থী কিন্তু বিষয়টা বোঝা নাকি, বোঝার কথা। তাহলে ওয়াই এর মানটা আমি 4a পেলাম, ওয়াই এর মানটা 4a পেলাম। তাহলে ওয়াই এর মানটা যদি 4a পাই তাহলে এই বিন্দুটা আমি এখানে বসে দেবো 3 এ, তাহলে x এর মানটা পেয়ে যাব। তাহলে ওয়াই এর মান, ওয়াই এর মান 3 নং এ বসাই। 3 নং এ যদি বসাই তাহলে কি হয়, x ইকুয়াল টু, তাহলে ওইটা হবে কি 16, থেকে ধরেন একটু উঁচু করে ধরবো, হ্যাঁ হ্যাঁ খেয়াল করিনি আমি। ওখানে যদি বসাই তাহলে 16 স্কোয়ার বাই আছে 4 এ, ক্যালকুলেশন করলে এ এ কাটা গেল, থাকছে একটা এ, তাহলে 4a হয়। দেখো তো বোঝো নাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বিষয়টা। স্যার পুরো পেজটা একবার দেখান। পুরো পেজটা দেখাবো, হ্যাঁ অবশ্যই দেখাবো। দেখো একটা খেয়াল করে দেখো, আমরা আমাদের মূল উদ্দেশ্যটা কি এখানে ছিল, মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এখানকার ছেদবিন্দুটা বের করা। ছেদবিন্দু না বের করলে আমার আপার লিমিটটা আমি বের করতে পারবো না। কারণ তুমি জানো ছেদবিন্দু বের করা মানে কি, ছেদবিন্দু বের করা মানে এটুকের মানও জানা, আবার এইটুকের মানও কিন্তু জানা, এটুকুর মান জানতে পারবো। তো সেজন্য করলাম কি, ছেদবিন্দুটা বের করে নিলাম। তো ছেদবিন্দু বের করার ক্ষেত্রে তোমরা অপনয়ন, প্রতিস্থাপন বা বর্জ্য গুণন যে কোনো প্রসেসে করতে পারবা, তবে এই ক্ষেত্রে সবসময় প্রতিস্থাপন করাটা বেটার হবে। এজন্য 1 এবং 2 নম্বর ইকুয়েশন লিখে নিছি, পরে এখান থেকে এক্স এর মানটা বের করে নিলাম, পরে এক্স এর মানটা আমরা বসালাম হচ্ছে কত, দেখো 1 এ বসালাম, মানে প্রতিস্থাপন করলাম, করে এটা ক্যালকুলেশন করলাম। দেখো খেয়াল করে দেখো, এক্স এর মানটা ওয়াই স্কয়ার বাই 4 এ ছিল, সেটা আমরা বসাইছি এই জায়গাটায়, এই জায়গাটায় বসাইছি। বসানোর পরে আমাদের মান আসলে আসলে এটা, তারপর ক্যালকুলেশন করে ওয়াই এর মানটা পাইলাম। তো ওয়াই এর মানটা পরবর্তীতে বসাইছি দেখো 3 নং সমীকরণে, কারণ এক্স এর মান দরকার আমার। তাহলে সেই বসানোর পরে আমরা এই যে ক্যালকুলেশন করলাম, এই যে ক্যালকুলেশন করে দেখো 4 এ পেলাম, অর্থাৎ এক্স এর মানও 4, ওয়াই এর মানটা 4। তাহলে আমরা এখন বুঝতে পারতেছি এখানকার যে ছেদবিন্দুটা, খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানকার ছেদবিন্দুটা হচ্ছে আসলে মূলত হচ্ছে 4a কমা হচ্ছে 4 এ। কথা কি ক্লিয়ার? 4a কমা 4 এ, 4a কমা 4 এ যদি ওইটা হয়ে থাকে, একটু খেয়াল করে দেখো, তাহলে আমাদের এইটুকের মান, এইটুকের মানও 4 এ, আবার এইটুকের মানও হচ্ছে 4 এ, ঠিক না? তাহলে এই বিন্দুটা কত হবে, তাহলে এই বিন্দুটা অবশ্যই 4a কমা 0 হবে এই বিন্দুটা। তো দেখো এক্স এর মানটা আমরা পেয়ে গেছি কিন্তু, তাহলে লোয়ার লিমিট পেলাম 0 আর আপার লিমিট হচ্ছে 4 এ হবে। লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 4 এ। তোমরা কি এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আগে, সেটা বলো। স্যার একটু নিচ থেকে আর নিচে যাবো নিচে, হ্যাঁ জি স্যার। দেখো, আর যদি কেটে যায়, হ্যাঁ তোমরা একটু আবার জয়েন করো, যদি সম্পূর্ণ শেষ করতে না পারি আবার জয়েন করো তোমরা। হ্যাঁ শেষ হচ্ছে কি লেখা? জি স্যার শেষ। হ্যাঁ এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীদের, একটু খেয়াল করবা, তাহলে আমরা কিন্তু এই যে এই ছেদবিন্দু পাওয়া যা মানে, ছেদবিন্দু পাওয়া মানে তুমি কিন্তু আপার লিমিটটা পেয়ে গেছো। তাহলে আপার লিমিট মানে এইটুকের 4 এটা, 4 এটা আছে আপার লিমিট। তাই আপার লিমিটটা তাহলে আমরা কি লোয়ার লিমিট দেখলাম 0, আর আপার লিমিটটা আছে কি 4 এ। এখানকার যে পয়েন্টটা সে আছে, এই পয়েন্টটা তোমার দরকার ছিল, সেটা থেকে 4 এ। তাহলে আমার নির্ণীয় ক্ষেত্রফল আমরা যদি লিখতে চাই, তাহলে আমাদের কি হবে, তাহলে আমি পেজটা ওই খাতাটা ওখানে রাখলাম, দেখো বোঝানো। আমরা নির্ণীয় যে ক্ষেত্রফলটা সেটা কি করব, তাহলে আমাদের নির্ণীয় ক্ষেত্রফল, তা আমরা সেটা কিভাবে জানি, যে খেয়াল করে দেখো, এটা আমরা জানি y1 মাইনাস y2 ইন্টু ডিএক্স, আর এখানে হচ্ছে লোয়ার লিমিট মাইনাস আপার লিমিট, মানে আমাদের মূলত হবে কি x ইকুয়াল টু বি, এটা আমাদের মূল সূত্র, আমি সূত্রটাকে লিখে নিলাম, x ইকুয়াল টু a টু b y1 মাইনাস y2 ইন্টু ডিএক্স, এটা আমাদের নির্ণয় ক্ষেত্রফল হবে। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে x এর মানটা একটা পাইলাম আমি 0, আর একটা পাইছি 4 এ, এই যে 4 এ বসালাম 0 টু 4 এ। এখন কথা হচ্ছে y1 কোনটা আর y2 কোনটা, y1 কোনটা আর y2 কোনটা তোমাকে এটা চিন্তা করতে হবে এই চিত্র থেকে। তো এই চিত্র থেকে চিন্তা করো, যেটা উপর দিয়ে যাবে মানে সবচেয়ে উপরে যেটা থাকবে সেটা হবে y1, সবচেয়ে উপরে দিয়ে।
তাহলে y1 সবচেয়ে উপর দিয়ে মানে কি এই এটা যাচ্ছে না বলো, এই যে এটা না সবচেয়ে উপর দিয়ে, বুঝতেছো? এই যে এটা, এই যে এটা, তাহলে এটা যদি জি y1 স্যার। হয়, তাহলে এটা যদি y1 হয়, এখানে আছে কি আমার ওইটারই ইকুয়েশনটা y স্কয়ার টু 4x, ওইটা ইকুয়েশন আছে y স্কয়ার টু 4x, তাহলে কি আমি y স্কয়ার ইকুয়াল টু 4x বসাতে পারবো? পারবো না। কি বসাবো দেখো, এখান থেকে আমরা বসা নিব y ইকুয়াল টু বসা নিব, সেটা কিভাবে 2√ax, দেখো তো বুঝো নাকি এই পর্যন্ত, মানে আমি এটা থেকে আমি ওয়াইটা বের করে নিলাম, এটা থেকে এটা আমি বের করে নিলাম, কারণ উপরেরটা আছে y1, তাহলে আমরা y সমান 2√x লিখে নিলাম, জাস্ট বর্গমূল করছি, কারণ এখানে y স্কয়ার ছিল, সেটা থেকে আমি y ইকুয়াল টু 2√x বের করে নিলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো তাহলে কি 2√ax, দেখো প্রিয় শিক্ষার্থী তুমি সেটা বোঝো নাকি, মাইনাস y2, তাহলে y2 কোনটা, y2 আছে যেটা নিচ দিয়ে যাবে সেটা y2, সহজ কথা, যেটা নিচ দিয়ে যাবে, এই যে এটা হচ্ছে y2, দেখছো এটা হচ্ছে y2, তাহলে y2 ইকুয়েশন এটা না বলো, y2 ইকুয়েশন হচ্ছে এইটা। এখন এটা থেকে আমি y এর মানটা বের করে নেব, কারণ y দরকার ওখানে, তাই y এর মানটা যদি এখান থেকে বের করে নিই, দেখো তো কি হয়, y ইকুয়াল টু x²/4a হয় না বলো? হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে y1টা বললাম, যেটা উপর দিয়ে যাবে সেটা y1, সবচেয়ে উপরে সেটা y1, সহজ কথাই বলছি আমি। এরপর y2 মানে কি, y2 মানে হচ্ছে যেটা নিচ দিয়ে যাবে, মানে যে রেখাটা নিচ দিয়ে যাবে, যে বক্ররেখাটা। তবে যেহেতু আমাদের y2 বের করতে হবে, y এর মান বের করতে হবে, সেজন্য দেখো আমি আগেকার থেকে এটা বের করে নিলাম। তোমরা যদি মনে করো যে সুন্দর করে চিত্র মানে ইকুয়েশনটা লিখে বের করে নিতে পারো, সমস্যা নাই। তাহলে y ইকুয়াল টু x²/4, এটা কিন্তু আমি লিখে নিলাম। তাহলে যেটা y2 সেটা হচ্ছে মূলত x²/4a, তারপর দেখো ইনটু dx। এই তো এই পর্যন্ত করতে পারলে তোমাদের অঙ্ক শেষ, আর কিছু করা লাগবে না। এরপর জাস্ট ইন্টিগ্রেশন, মূলত কাজ হচ্ছে এইটা গঠন করা, এটা গঠন করতে পারলে কিন্তু বুঝতে পারবা। এখন বলো তো তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি এখানে, আমি যেটা গঠন করছি এটা, স্যার এখন এটা বুঝি, এটা মেইন কিন্তু বিষয়টা। তোমাদের কারো প্রশ্ন নেই? হ্যালো, ঠিক আছে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি পরেরটা আমি যাচ্ছি, দেখো আমি ইন্টিগ্রেশনটা করবো, জাস্ট কিছুই না। আমরা একটা কাজ করতে পারি, এটা আলাদা আলাদা ক্যালকুলেশন করতে পারি। কিভাবে আলাদা আলাদা ক্যালকুলেশনটা আমি যদি করি, 2√ax মাইনাস 0 to 4a x²/4a ইন্টু হচ্ছে কি dx, আমি আলাদা আলাদা ক্যালকুলেশন করতেছি। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 2√a, এটা কিন্তু পুরোটা কনস্ট্যান্ট টার্ম, ও এখানে একটা dx দেওয়া লাগবে, এটা কিন্তু পুরো কনস্ট্যান্ট, তো আমরা ইচ্ছা করলে কিন্তু সেটা সামনে নিতে পারি। মূলত থাকলো হচ্ছে 0.4a√x ইন্টু আছে dx, এখানে থাকলো মূলত। আর এখানেও দেখো 1/4a, এটা কিন্তু আমরা সামনে নিতে পারি। তাহলে মূলত এখানে যদি সামনে নিই, তাহলে 1/4a, আর এখানে 0 to 4a ইন্টু x² ইন্টু আছে dx, এটা কিন্তু আমরা আলাদাভাবে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা বিষয় জানো, এই যে ইন্টিগ্রেশন করা অর্থ কি? ইন্টিগ্রেশন করার অর্থ হচ্ছে এখানে যা পাওয়ার থাকবে তার সাথে আরো এক যোগ হবে। দেখো এক্স এর পাওয়ার কিন্তু এখানে হাফ, এক্স এর পাওয়ার যদি হাফ হয়ে থাকে, তা হাফের সাথে আরো এক যোগ হবে, আরো এক যোগ হবে বাই, আমরা কি জানি নিচেও এরকম ভাবে হাফ প্লাস 1 হয়, দিয়ে এই 0 to 4a, ওকে এটা আমরা জানি, মাইনাস 1/4a লিখলাম। এটাকে আবার ক্যালকুলেশন করবো, তো এটা ক্যালকুলেশন করলে কি হয় জানি, যে এখানকার যা পাওয়ার থাকে সে পাওয়ার সে আরো এক যোগ হবে। তাহলে আমরা যদি এটা করি তাহলে কি হবে, x³/3 লিখলাম, আর নিচে আছে 0 to 4, এটার লিমিট। তা আমাদের নিয়মটা কি আসলে, যে প্রথমে আমি আপার লিমিট বসাবো, বসানোর পরে মাইনাস লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে। আর একটু যদি আমি কাজ করিনি, সেটা হচ্ছে 2√a, তারপর এখানে দেখো এখানে x3/2 হয়, নিচেও 3/2 হয়, এটা আমি লিখে নিলাম। এখন কিন্তু লিমিট বসাইনি, লিমিট আমি বসাবো 1/4a, আর এখানে তো যা আছে তাই আমরা লিখে নিলাম। এগুলো অত লেখা লাগে না, যদি তোমরা বুঝতে পারো যখন, অত কিছু লেখা লাগবে না। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তো এখন যদি আমরা করি, এই লিমিটটা বসাই দিয়ে, নিয়মটা হচ্ছে যেখানে আমাদের এক্স থাকবে সেখানে এই 4 এর মানটা বসানো। তাই 4 এর মানটা যদি এখানে এক্স, যেহেতু এক্স আছে, তাহলে 4 এরটা বসাই, তাহলে আমাদের মূলত কি আর দাঁড়ালো, 4a তার পাওয়ার হিসেবে আছে কত, 3/2। ওকে, এটা বাই 3/2। এবার জিরোর যদি এখানে বসাই দাও, পুরোটা জিরো হয়ে গেল, আর জিরো প্রয়োজন নেই, মানে -0 লিখলাম, সূত্রের মাইনাস, আর লয়ার লিমিট আমরা এখানে বসাই দিলাম, -1/4a। তাহলে আবার একই রকম ভাবে 4 এখানে বসাই দিলাম, 4a তারপর কিউব বাই হচ্ছে 3 মাইনাস হচ্ছে 0। দেখো প্রিয় শিক্ষার্থী, বিষয়টা বুঝো নাকি? জাস্ট কিছুই না, জাস্ট আমি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসালাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কি হয় দেখো, এই 3/2 আছে, তাহলে উপরে চলে গেলে 2/3 হয়, লিখলাম 2/3, উপরে গুণ করে দিলে গুণ, তারপর দেখো এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই 4 এ আছে, মানে আমরা লিখতে পারি কত হয় তাহলে 66 কে যদি আমরা রুট করে দেখো, এটাকে যদি ক্যালকুলেশন করো, 4 এর পর কিউব আছে, তারপরেও কিন্তু আর হাফ হবে, 4 এর পর কিউব করলে 66 হয়, 66 কে যদি আবার রুট করো মানে 8 হয়, আমি 1/8 লিখলাম, ইনটু দেখো তো বোঝো নাকি, a 3/2 এটা হয়। প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, এই যে 4 এর পর 3/2 আছে, এর পর 3/2 আছে, এখন 4 এর পর যদি 3/2 বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় যে প্রথমে 3 দ্বারা একে গুণ, মানে সরি ঘন ঘন করতে হবে, 3 দ্বারা ঘন করলে কত, 66 হয়, 66 কে আবার এ হাফ বলতে কি বোঝায়, এটা হাফ বলতে বোঝায় বর্গমূল আছে, 66 কে যদি বর্গমূল করো তাহলে 8 হয়, সেই 8টা আমি লিখলাম, আর এ ছিল এরপরে 3/2 লিখলাম। ওকে, এই পর্যন্ত কাজ শেষ। মাইনাস 1/4a ইন্টু, এখানে দেখো 66a কিউব বাই হচ্ছে কত, 3 হলো। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমরা এখন যদি এটাকে ক্যালকুলেশন করি, আরো ক্যালকুলেশনটা করি, তাহলে কত হবে দেখো, 8 4 16 14 মানে 32, 4 8টা 32, তার মানে 32/3 ইন্টু a টু দি পাওয়ার, এখানে আছে হাফ আছে, এখানে 3/2 আছে, তাহলে বেস যদি 1 হয় তাহলে পাওয়ারটা যোগ হবে গুণের বেলায়, তার মানে কি a 3/2 প্লাস আছে হাফ, তার মানে মূলত আছে 2 লসাগু করলে, তাহলে মূলত হচ্ছে এখানে 4 হয়, ক্যালকুলেশন করলে a স্কয়ার হয়। তো দেখো প্রিয় শিক্ষার্থীদের, এটা স্কয়ার হবে, মানে এইটা আর এটা যদি ক্যালকুলেশন করো a স্কয়ার হবে। ওকে, আর 8 আর দিয়ে 16 গুণ করলে, আর 2 গুণ করলে 32 হয়, 32/3, এটা তো জানো। মাইনাস, এখানে খেয়াল করে দেখো, আমরা যদি 4 16 64 হয়, তার মানে এখানে 16 লিখতে পারি, আমরা এখান থেকে ক্যালকুলেশন করে পাই 16a কিউব বাই হচ্ছে কত, 3, এটা আমরা এখান থেকে লিখলাম। তো এখন যদি একটা কথা, এখানে তোমার a কিউব আসতেছে, বাট এখানে তো a স্কয়ার আসলো, তাহলে তো বিয়োগ হবে না, এখানে তো কিউব আসলো বাট এখানে a স্কয়ার আসলো। স্যার নিচে 4a এ তো কাটা যাবে না? 4a, ও সরি, হ্যাঁ একটা 4a তো কাটা যাবে, ঠিক ঠিক, এই জন্য তো আসতেছে না, এটা কাটা গেলে তাহলে কি অবশ্যই এখানে হচ্ছে a স্কয়ার হবে। এবার ক্লিয়ার, ঠিক আছে? তাই পর্যন্ত একটা দিয়ে কাটা যাবে, ঠিক আছে এই পর্যন্ত। এখন যদি আমরা নিচের সব তিন লসাগু করি আমরা, তাহলে এখানে 32a স্কয়ার মাইনাস 16a স্কয়ার, ক্যালকুলেশন করে 16a স্কয়ার বাই 3, আমাদের এটা কিন্তু বলছিল যে এটা বের করতে। দেখো আমাদের প্রশ্নে বলেছিল যে বের করে, যে এর তার মানে কি, আমরা জানি যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, যেহেতু কোনো কিছু দেয়া নাই সেজন্য আমরা লিখলাম হচ্ছে বর্গ একক। আমাদের কিন্তু এটাই প্রশ্নে বলেছিল যে দেখো, যে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল হচ্ছে 16/3 a স্কয়ার বর্গ একক, সেটা কিন্তু আমরা এখান থেকে এটা বের করলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীদের, যে আমরা এটাও কিন্তু বের করলাম। এখন তোমাদের যদি এখানে প্রশ্ন কোনো থাকে আমাকে বলতে পারো, স্যার এটা জায়গায় বুঝি নাই। আমার বিষয় এগুলো বুঝতে পারছো, কঠিন না, সোজা একটা বিষয়, তোমরা সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, জান্নাতুল মামা, তুমি আমাকে একটু মনে হয় ফোন দিতে, কথা বলতে চেয়েছিলা, তখন আমি বুঝতে পারিনি। তোমার কি কোনো প্রশ্ন আছে জান্নাতুল মাওয়া? ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা লিভ নিতে পারো, যেহেতু আমাদের ক্লাস শেষ। আর যখন প্রশ্ন থাকে আমার করতে পারো।